চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো ঠিক এই জায়গাটাই কিন্তু কালকের ভিডিওটা শেষ করেছিলাম, আর আজকে সেখান থেকেই শুরু করলাম। তো আমরা চলেছি হাফলংয়ের পথে, আর বোধহয় 5 কিলোমিটার মতন বাকি আছে। তো একটা ব্রিজ চোখে পড়লো রাস্তার উপরে, আর নিচ দিয়ে খুব সুন্দর একটা খরস্রোতা নদী বয়ে যাচ্ছে দেখলাম। তো এই জায়গায় তো গাড়ি থেকে নামতেই হয়। আজকে সেই সকালবেলা আমরা শিলং থেকে বেরিয়েছি, তখন থেকে দেখছি বৃষ্টি চলেছে তো চলেছেই, কমার আর নাম নেই। মাঝে মাঝে একটুখানি ঝিরঝির করে পড়ছে হয়তো, তারপর আবার জোরে পড়ছে। তো এখন এই মুহূর্তে ওই ঝিরঝির করেই পড়ছে। তো ব্রিজের এই দিকটায় এরকম সৌন্দর্য, আর উল্টো দিকটা একবার দেখাই। ভীষণ সুন্দর খরস্রোতা একটা নদী। এই মুহূর্তে কিন্তু নামটা জানি না, যদি পরে গুগল করে নামটা খুঁজে পাই আর কি, তাহলে আমি স্ক্রিনে লিখে দেবো। এই উপর থেকেই দেখা যাচ্ছে যে নিচে ওই জলের কাছে অনেক মানুষজন নেমেছে, কিন্তু নয় স্নান করতে নেমেছে, নয় গাড়ি ধুতে নেমেছে। তো যেতে ইচ্ছে করছে ওই জায়গাটায়, দেখা যাক যাওয়া যায় কিনা। বর্ষাকালে যে খুব একটা জল আছে এখানে কিন্তু তা নয়, কিন্তু এইটুকুনি ভালো লাগছে। কত লোকজন নিচটায় নেমেছে স্নান করতে বা কিছু। নামারও মনে হচ্ছে একটা যে জায়গা আছে, আর একটু সামনে গেলে ওখান থেকে নামার একটা জায়গা পাওয়া যাবে, কারণ নামছে ওখান থেকে, গাড়িও নামছে, আমি দেখতে পাচ্ছি গাড়িও নেমে যাচ্ছে রিভার বেডের উপরে। এই জায়গাটা কি অসাধারণ সুন্দর লাগছে। আচ্ছা দাঁড়া, চল। নদীটার নাম কি জানি না, ওই যে ওইখানটা দিয়ে গাড়ি করে সবাই নামছে। অপূর্ব সুন্দর নদীটা লাগছে। ব্রিজের উপর দিয়ে হাঁটি, ওই দিকের ভিউটাও খুব সুন্দর, ওই দিকটাও ভালো লাগছে। সূর্য ওখানে রয়েছে, অস্ত যাবে, আর সামনে গাড়ি রয়েছে, যাচ্ছি। এই জল কাদার মধ্যে দিয়ে গাড়িটার যা অবস্থা হচ্ছে কি বলবো, টায়ারগুলোর 12টা বেজে গেল, গাড়িটা নোংরা হয়ে গেল, যা কি আর করা যাবে। তো যেখানটায় ব্রিজটা শেষ হচ্ছে জাস্ট তার পাশ দিয়ে একটা রাস্তা আর কি নিচের দিকে নেমে যাচ্ছে, তো ওটাই ফলো করছি। বা এটা মন্দির নাকি, কি সুন্দর দেখতে। এই যে নিচের দিকটায় প্রায় নেমেই গেছি, সামনে রয়েছে নদীটা। রিভার বেডের উপর নুড়ি পাথরই থাকবে স্বাভাবিক ব্যাপার, তার উপর দিয়ে গাড়ি যাচ্ছে। আরও গাড়ি এখানে রয়েছে, আর্মিদের গাড়ি রয়েছে দেখছি, ওরা বোধহয় জল নিচ্ছে এখান থেকে, গাড়ি ধুচ্ছে, অনেক কাজ আর কি। সেই পরশুরাম কুণ্ডে গেছিলাম যেমন নদীটার মধ্যে ওরকম লাগছে, জলের কি স্রোত রে। এখান থেকে পাম্পে করে জল তুলে নিচ্ছে বোধহয়, ট্যাঙ্কে জল সাপ্লাই। বাহ, ওয়াও ওয়াও। আরে স্ক্রিনের মধ্যে নয়, গুগলে দেখছিলাম হাফলং এর রিভার বলতে দেখাচ্ছে ডিউ রিভার, এটা হয়তো সেই রিভারই হবে তাহলে। पानी है, पवित्र पानी, ब्रह्मपुत्र है, रिवर ब्रह्मपुत्र, वहाँ पर चलते हैं वो सारा। ভিজে যাবে তো জুতো। জলের তোরে পা ভিজবে, জুতো ভিজবে, তাহলেও এত সুন্দর জল বইছে, সেখানে একটুখানি পা ডোবাবো না, এটা তো হতেই পারে না, তাই না? বাঙ্কুরও উচিত ছিল আমার মতে ক্রক্স পরে আসা। বলছে ওর জুতোটা নাকি ওয়াটার প্রুফ, কিন্তু জলে ভিজে যাবে, আর জলে ভিজলে এসব জুতো শেষ একদম। ওখানটা থেকে পেরিয়ে চলে এলাম,
কি রিভার এখনো জানি না এটা, কিন্তু কি সুন্দর রিভার। এই যে দেখো এই জায়গাটা কি দেখতে লাগছে। প্রায় আধ ঘন্টার উপর সময় কিন্তু কাটালাম এই নদীর ধারে। তো এবার আস্তে আস্তে এগোই হাফলং শহরের দিকে। তো আমাদের হোটেল কিন্তু আগে থেকে বুক করা নেই, booking.com-এ সার্চ করেছিলাম, পাইনি সেখানে সেরকম। তবে ইউটিউবের ভিডিও দেখে এক দুটো ফোন নাম্বার আমি জোগাড় করে তো এনেছি। দেখা যাক, সেগুলোতে একবার কল করতে হবে, কি বলে রুম আছে কি নেই একটু জানাক তাহলে। এবার একটা ব্যাপার হলো, ব্যাপারটা হচ্ছে আমরা তো প্রায় মানে সিটির কাছাকাছি চলে এসেছি, এখনো বাইরে আলোও রয়েছে। কিন্তু হলো কি, যে ফোন নাম্বারটা আমি জোগাড় করে এনেছিলাম সেখানে ফোন করা হলো, মানে হোটেল ওনার একটা গুগল লোকেশন পাঠালেন। এবার আমরা সেটাকে ট্র্যাক করে মানে এগোচ্ছি। তো উনি যেটা বললেন আর কি, ওনার হোটেলে রুম তো রয়েছেই, 2000-এর রুমও রয়েছে, 3000-এর রুমও রয়েছে। তবে আমরা যেহেতু পেটস নিয়ে এসেছি সেই কারণে আমাদের 3000 টাকার রুমটাই নিতে হবে। তো আমরা তাতে কিন্তু রাজি হয়ে গেলাম এবং ওনার দেওয়া মানে গুগল লোকেশনটা ধরেই এগোতে থাকলাম। আস্তে আস্তে দেখলাম আমরা কিন্তু শহর থেকে বাইরের দিকে চলে যাচ্ছি। তো গুগল লোকেশনটা অ্যাকচুয়ালি ভুল ছিল, জানি না এরকম গুগল লোকেশন দেওয়ার ঠিক কারণটা কি, বুঝতে তো পারিনি। তো এই ভুল লোকেশনের চক্করে পড়ে অনেকটা সময় চলে গেল, বিকেল গড়িয়ে হলো সন্ধে। তো আমরা এদিক ওদিক গাড়ি নিয়ে ঘুরতে ঘুরতে আবার সিটির মধ্যে চলে এলাম। একে ওকে জিজ্ঞেস করতে করতে ওই হোটেলটাকেই ঠিক আবার নিজেরাই খুঁজে বের করলাম। তখন 8টা বেজে গেছে যখন আমরা হোটেলের ভিতরে ঢুকলাম। এই যে নাম হচ্ছে হোটেলের আপনা ঘর, বেশ আলো ঝলমলে সুন্দর করে সাজানো। বাকি ভিউটা কালকে সকালবেলায় মানে দিনের আলোতে দিতে পারবো। এটা অ্যাকচুয়ালি মালিকেরই সাজানো গোছানো একটা বাড়ি, যার দোতলাটা উনি হোটেল হিসাবে ইউজ করেন। তো যাই হোক, এখানে প্রচুর গাছপালা রয়েছে এক নজরে যা দেখতে পেলাম। তবে একটা কথা বলার মতন, যে প্রথম থেকে কিন্তু হোটেল মালিকের ব্যবহারটা খুব একটা সুবিধার লাগলো না, ভালো লাগেনি আর কি। যাই হোক, তো গাড়িটা আমাদের ওই বাইরেই পার্ক করতে হয়েছে, কারণ কার পার্কিংয়ের ব্যবস্থা ভিতরে কিছু তো নেই। আলো আধারির মধ্যেও কিন্তু ডেকোরেশনটা বেশ ভালোই লাগছিল, কারণ প্রচুর গাছ রয়েছে বাড়িটাতে। হোটেল ওনারের ব্যবহারটা খুব একটা ভালো লাগেনি, বলছিলাম না, তার প্রথম কারণ তো হচ্ছে যে ভুল লোকেশনটা সেন্ড করা আমাদেরকে, তো যেটার জন্য অনেকটা টাইম আমাদের চলে গেছে। জানি না এটা এই হ্যারাসমেন্টের কারণটা ঠিক কি। তারপরে উনি ফোনে আমাদেরকে বলেছিলেন 3000 টাকার রুমটা আপনাদের নিতে হবে, পেটস আছে যেহেতু। আসার পরে আমরা লাগেজ নিয়ে রুমে ঢুকে গেছি, তারপর উনি যেটা বললেন যে আপনারা অনেকটা দেরি করে ফেলেছেন, আমার তো আরও কাস্টমার ছিল, আমি রুমটা কাউকে দিতে পারলাম না, তো এখন আপনাদেরকে 4000 টাকা পে করতে হবে। তো একটুখানি কথা কাটাকাটি হলো, বোঝানোর চেষ্টা করা হলো, তো শুনলেন না, কি আর করা যাবে। আমরা এখন লাগেজ নিয়ে আবার অন্য কোন হোটেল খুঁজে যাব, সাথে সোনুবাবুরাও রয়েছে, তো আমরা 4000 টাকাতেই রাজি হয়ে গেলাম। অ্যাকচুয়ালি আমাদের যে এতটা দেরি হলো পৌঁছতে, তার তো মেন কারণ হচ্ছে ওনার ভুল লোকেশন, কোনো কথাই মানতে চাইলেন না। কি আর করা যাবে, রাতটুকুনি এইভাবেই অ্যাডজাস্ট করে নিই। তো যাই হোক, এটাই হচ্ছে দোতলার বারান্দাটা, ডান দিকে পরপর সব রুমগুলো রয়েছে। তো আমরাও রয়েছি প্রথম রুমটাতে, বাকি রুমগুলোতেও কিন্তু লোকজন আছে বোঝা যাচ্ছিল। আর এটা দিয়ে ছাদের সিঁড়ি আর কি, উপরটা ক্লোজ করা রয়েছে। আর জায়গাটায় যেরকম সুন্দর মানে চারদিকের ভিউটা লাগছে, বোঝাই যাচ্ছিল সকালবেলা এখান থেকে মানে এই বারান্দা থেকে সুন্দরভাবে পাহাড় দেখা যাবে, মানে ভিউটা খুব সুন্দরই হবে নিশ্চয় এখান থেকে। বাড়িটা তো ভীষণই সুন্দর বলছিলাম, প্রচুর গাছগাছালি রয়েছে,
তারপর মানে বাড়ির মালিক আর কি যে ফ্লোরটায় থাকেন ওখানে সুইমিং পুল, দোলনা, খুব সুন্দর। সকালবেলায় কালকে মানে নিজেরাও দেখবো, তোমাদের সকলকেও দেখাবো ভিডিওতেই। আমার যেটা মনে হচ্ছে সকালবেলায় তো এই বারান্দাটাই একটা ভিউ পয়েন্ট হয়ে যাবে, এত সুন্দর পাহাড়ের ভিউ আসবে। তো আস্তে আস্তে ঘরের ভিতরে ঢুকে যাই। রাতের বেলায় তো আর কোনো কাজ নেই। কেটলি রয়েছে দেখলাম ভিতরে, একটু চা ঠা খাওয়া যেতে পারে। সোনু বাবুদের জন্য একটু দুধ গরম করব, দুধ পাউরুটি খাইয়ে দেবো ওদের সকলকে। আর বাইরে থেকে আমাদের জন্য যা পাওয়া যায় আর কি, রুটি তরকারি হোক কি রুটি মাংস হোক, বাঙ্কুর বাবা যাবে কিনতে। রাতের অন্ধকারে ক্যামেরায় হয়তো সেরকম কিছু ভালো করে বোঝা যাচ্ছে না, কাল সকালবেলায় পুরো ভিউটা ভালো করে দেখাবো। আপাতত সবাইকে খেতে দিতে হবে আর কি। সোনু বাবুরাও সব রুমে রয়েছে। রুমে ঢোকার পরেই ওদের হাত পাগুলো আমি গরম জলে টাওয়েল ভিজিয়ে সব মুছিয়ে তো দিয়েছি, এবার খাওয়ার ব্যবস্থা করব। রাত কেটে ভোর হলো, এখন বাজে হচ্ছে ভোর 5:30। তো আমি ভাবছিলাম বাইরে আলো ফুটেছে কি ফোটেনি, তো জানলার পর্দাটা সরাতেই দেখলাম যে সুন্দর একদম আলো ফুটে গেছে, মেঘলা রয়েছে আকাশ। তো বারান্দাটায় এলাম একটুখানি ভালো করে দেখবো বলে চারপাশটা। হাওয়া দিচ্ছে প্রচন্ড, সেই কারণে বেশ ঠান্ডাই লাগছে আর কি। মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে, দূরের পাহাড়টা দেখা যাচ্ছে তবে অনেকটাই অস্পষ্ট এখনো। ছোট কৌটো করে চা পাতা আমি বাড়ি থেকে নিয়েই এসেছিলাম, তাও দেখছি এখানে যখন রয়েছেই পুরো অ্যারেঞ্জমেন্টটা, তো এখান থেকেই নেব না হয়। চা কফি সবই বানানো যেতে পারে। তো কেটলিও রয়েছে, আগে গরম জলটা বসাতে হবে আর কি। আমরা কিন্তু একদম স্নান করে রেডি হয়ে গেছি সাইট সিইংয়ে বেরোনোর জন্য। তো ঘরটা দেখাই একবার, দাঁড়াও। এবার দরজাটা খুলে ভিতরে ঢুকতেই এরকম একটা স্পেস, ছোট্ট একটা আলমারি রয়েছে যেটা তালা বন্ধ, আমরা ইউজ করতে পারিনি। একদিকে কিচেন রয়েছে, একদিকে বাথরুম রয়েছে, মাঝে রয়েছে বেসিনটা যার উপরে একটা আয়না রাখা রয়েছে। কিচেনটা তো ভীষণই ছোট, গ্যাস ওভেনটা রয়েছে কিন্তু সিলিন্ডারে কোনো গ্যাস নেই, সেই কারণে কোনো গ্যাস লাইটারও ওখানে রাখা ছিল না। একটা চিমনি রয়েছে, চলে হয়তো। একটা সিঙ্ক রয়েছে, কলে জলও রয়েছে, বাসন রাখার ছোট্ট একটা তাক রয়েছে, কিন্তু কোনো রকম বাসনপত্র সেখানে ছিল না। একটা কেটলি ঠিকঠাক ছিল, সেই কারণে চা ঠাগুলো করা গেছে। দুটো কাপ আর দুটো গ্লাস ছিল। আর টয়লেটে যে কটা জিনিস থাকার সব ঠিকঠাকই ছিল মোটামুটি। একটা গিজার ছিল একটু পুয়ার পারফরমেন্সের, তবে কল থেকে যে জলটা পড়ছিল জলে যে প্রচুর আয়রন আছে সেটা দেখেই বোঝা যাচ্ছিল। টাওয়েল দেয়া ছিল আমাদের তিনজনের জন্য, তিনটে ছোট ছোট একদমই, মানে তিনটে সাবানও দেয়া ছিল, বালতি ছিল, মগ ছিল, এই আর কি। আচ্ছা এবারে বেডরুমটা দেখাই। বেডরুমটা বেশ বড়ই ছিল মোটামুটি, সুন্দর সাজানো গোছানো। তিনটে সিঙ্গেল বেড ছিল সেখানে, এসি ঠিকঠাক পারফর্ম করেছে, কোনো কমপ্লেন নেই। টিভি একটা ছিল, তবে আমরা টিভি দেখি না সেই কারণে ওটা অনও করিনি। একটা সোফা ছিল, আর সোফার উপরে আমাদের তিনজনের জন্য তিনটে কমফোর্টার রাখা ছিল। অনেক কিছুই প্লাস মাইনাস রয়েছে এই হোটেলটার,
তবে হাফলংয়ে খুব যে বেশি সংখ্যক হোটেল রয়েছে এমন তো নয়, তো সেই কারণে আগে থেকে বুক না করে এসে মোটামুটি আমরা যে পেয়ে গেছি এটাই যথেষ্ট। বাঙ্কু বলছে এদিকের লাইটটা একটুখানি দেখাতে, ওর ভাল লেগেছে বোধহয়। একদিকের জানলাটা তো হেজি কাচের, না ভিতর থেকে বাইরে দেখা যাবে না বাইরে থেকে ভিতরে দেখা যাবে, আর এদিকের জানলাটা এরকম, এখান থেকে বাইরের ভিউটা দেখা যাচ্ছে আর কি, এটা বারান্দার পোর্শন। আকাশ ভর্তি মেঘ, জানি না আজকেও হয়তো বৃষ্টি হবে। কালকে রাতের বেলাতেও যে কথাটা বলছিলাম আর কি, হোটেলটা বেশ সুন্দর সাজানো গোছানো, অনেক কিছু মানে নেগেটিভস রয়েছে, মানে অনেক কিছু দেয়া নেই ঘরে, তাহলেও সেগুলো মানিয়ে নেওয়া যায়, কিন্তু বাড়িওয়ালার ব্যবহারটা খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, এখানে এই জায়গাটাতে দুটো ড্রয়ার আছে, খুলে দেখি কি আছে, কিছুই রাখিনি সে। আর চা কফির পাতা টাতা যেগুলো ছিল আমরা তো ওগুলো ইউজ করেছি টুকটাক। টাওয়েল ছিল আমাদের তিনজনের জন্য 3টে, এদিকে কমফোর্টারও ছিল 3টে, সেগুলো আমি অলরেডি বলেই দিয়েছি। বারান্দা থেকে বাইরের ভিউটা ভীষণ সুন্দর, যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে তো সেই দিনকে মানে এই বারান্দাটাই হতে পারে একটা ভিউ পয়েন্ট আর কি, বাইরে কোথাও না যাও, শুধু বারান্দাতেই বসে থাকো, হাফলংয়ের পুরো মজাটা এখান থেকেই পেয়ে যাবে। ছাদ খোলা, ছাদটা কাল সন্ধেবেলাতেও বন্ধ ছিল, এখন সকালবেলাতেও বন্ধ, ফলে আর দেখাতে পারলাম না ছাদ থেকে ভিউ কিছু দেখা যায় কিনা। দেখা তো নিশ্চয়ই যাবে, উঠতে না পারলে আর দেখাবো কি করে। দূরের ওই যে লেয়ার লেয়ারে পাহাড়গুলো, এটা দেখতে ভীষণ সুন্দর লাগছে, একটার পর একটা, একটা শেষ হচ্ছে তো আরেকটা পাহাড় স্টার্ট হয়ে যাচ্ছে, অপূর্ব। গতকাল যতটা জার্নি করে এসেছি, তারপরে হোটেলটা খুঁজে না পেয়ে বেশ কিছুটা মানে আমাদের খাটনি হয়েছে। তারপর রাতের বেলায় হোটেলে ঢোকার পরে ভেবেছিলাম যে ঘুমোলাম যখন, একটু বেশিক্ষণ পর্যন্তই ঘুমোবো আর কি, সকালে অন্তত মানে যতক্ষণ পারি ঘুমোবো, তারপরে না হয় বেরোবো, কারণ সাইট সিইং পয়েন্ট খুব একটা বেশি তো নেই, যে কটা রয়েছে সে কটা দেখতে খুব একটা টাইম তো লাগবে না। কিন্তু সেই অভ্যেস অনুযায়ী সকাল একদম ভোরবেলায় আর কি ঘুম ভেঙে গেছে, তো উঠে পড়েছি, স্নান টান করে নিয়ে রেডিও হয়ে গেছি। এত সকাল সকাল আমরা কেউই কিছু খেয়ে বেরোচ্ছি না, রাস্তায় বেরোই আগে, তারপর যে দোকানপাট কিছু খোলা পাবো সেখান থেকে জলখাবার খেয়ে নেব। সোনু বাবুদেরও শুধু বিস্কুট দিয়েছি, আর কিছু এখনো তো খাওয়াইনি। নিজেরা রেডি হয়ে সোনু বাবুদেরকে আগে গাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়ে এসেছি, ওরা গাড়িতে বসে আছে, আমরা আবার ঘরদোরগুলো একবার চেক করে নিলাম কিছু ভুলে যাচ্ছি কি না, তারপরে আরেকটুখানি ঘরদোর পরিষ্কার করে দিয়ে গেলাম, যেরকম পরিষ্কার ঘরে ঢুকেছি ফেরত দেওয়ার সময় সেইভাবেই একদম ঝকঝকে পরিষ্কারভাবেই ফেরত দেব, তো সেই কারণে ঘরদোর একদম ক্লিন করে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। এই সিঁড়িটাতে টবের মধ্যে অনেক গাছ টাছ লাগানো আছে, এগুলো কালকে রাতের বেলাও কিছু কিছু দেখিয়েছি। বাবুদেরকে তো বললামই, আগে ভাগে গাড়িতে বসিয়ে দেওয়া হয়েছে, তো বাঙ্কুর বাবা ছিল সেখানেই এতক্ষণ, এবার সে উপরে উঠবে, তো আমরা সব চেক টেক করে নিয়েছি, ও জাস্ট আরেকবার চেক করে নিয়ে তালা বন্ধ করে দেবে। একদম তলায় বাড়িটার মধ্যে যে কার পার্কিং স্পেসটা রয়েছে, তাতে বাড়িওয়ালার গাড়িটা হয়তো রাখার জায়গা রয়েছে, আর তো কোনো অন্য গাড়ি রাখার মতো স্পেস নেই। বাকি যারা গাড়ি নিয়ে আসবে তাদেরকে আর কি গাড়িটা বাইরেই পার্ক করতে হবে, আমাদের গাড়িও যেরকম বাইরেই রাখা রয়েছে। তো বাইরে থেকে একবার হোটেল বলো বা বাড়ি বলো, তার ভিউটা একবার দেখিয়ে দিই। নাম লেখা রয়েছে আপনা ঘর। তো এই রাস্তা বরাবর সামনের দিকেই বোধহয় আমরা যাব, তো রওনা দেবো একটু বাদে। গাড়িতে উঠে গিয়ে সবাই ঠিকঠাক করে আগে বসি, বাড়িওয়ালার হাতে চাবিটা আর কি দিয়ে দিই, তারপরে এগোবো। তো এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা। বাঙ্কু টাটা। Thank you.